আচ্ছা স্যার, ইউকেতে যাওয়ার জন্য কোন কোন শর্তগুলো পূরণ করতে হয়? ইউকেতে যাওয়ার জন্য দুইটা জিনিস, যে কোনো দেশে, নট অনলি ইউকে, আমরা যে কোনো দেশের যদি স্টুডেন্ট ভিসার জন্য যদি আমরা চিন্তা করি, তাহলে স্টুডেন্টদের দুইটা বেসিক ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। একটা হচ্ছে তার একাডেমিক রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হয়, আর একটা হচ্ছে তার ফিনান্সিয়াল পার্ট। আমরা 80% হলে আমরা মনে করি যে ইটস অলমোস্ট 100%, বিকজ 100% তো আসলে সম্ভব না। সেই ক্ষেত্রে 94% ভিসা দিচ্ছে, এটা তো অলমোস্ট 100%-এর মতো। তো সেই ধারণাটা ঠিক না যে আসলে ইউকে ভিসা দিচ্ছে না। আর আমি যদি মনে করি যে না ঠিক আছে, কোনো কিছুই আমি করার দরকার নাই, রাজার হালে পড়বো, তাহলে বাংলাদেশই বেস্ট। কারণ এখানে বাপের হোটেলে থাকা, কোনো কিছু কোনো টেনশন নাই, শুধু পড়ালেখাটাই করা। পড়ালেখা শেষে তো টেনশন আছে। পড়ালেখা শেষ করে টেনশন, এটা আপেক্ষিক ব্যাপার। তাদেরকে দিয়ে মূলত হাতে করি যাত্রা শুরু হয়। যাত্রা শুরু করি। আমি অস্ট্রেলিয়াতে প্রথম আমার 2-3 জন আত্মীয় স্বজন, তাদেরকে আমি স্টুডেন্ট ভিসায় পাঠাই। তারপরে দেখলাম যে না, এটা হ্যাজ এ প্রসপেক্ট। এটা কত সালের দিকে স্যার? এটা 99, এই তখন থেকে শুরু হয়। আসসালামু স্যার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার। স্যার, আমরা প্রথমে জানতে চাবো আপনার অর্কিডের যাত্রাটা কিভাবে শুরু হলো এবং এর মূল লক্ষ্য কি ছিল আপনার? ধন্যবাদ। আমি মূলত 1989-এ আমাদের চিটাগাং ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করার পরে, যদি আমি 92-তে আমাদের ইউনিভার্সিটি থেকে বাইর হই, তারপরে আমি ঢাকা চলে গেলাম। আমি কিছু জব করলাম, তারপরে একটা বাইং হাউস আমি করেছিলাম। বাইং হাউসে আমরা কিছু ব্যবসা করেছিলাম, কিছু এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেস। কিন্তু আনফর্চুনেটলি ব্যবসাটা আমি সাস্টেন করতে পারিনি, এবং পারিবারিক প্রয়োজনে আমি সিলেট চলে আসি। সিলেট চলে আসার পরে যেহেতু সিলেটে এসে কী করব সেই চিন্তা করতেছিলাম। ওই সময় যেহেতু আমাদের সিলেটটা ঐতিহাসিকভাবেই আমাদের লোকজন বিদেশমুখী, এবং তখন ইংল্যান্ডে প্রচুর লোকজন আমাদের আছে। তো আমার কিছু আত্মীয় স্বজন যারা এই বাইরে পড়ালেখা যাওয়ার জন্য চিন্তা করতেছিল, তাদেরকে দিয়ে মূলত হাতে করি যাত্রা শুরু হয়। যাত্রা শুরু করি। আমি অস্ট্রেলিয়াতে প্রথম আমার 2-3 জন আত্মীয় স্বজন, তাদেরকে আমি স্টুডেন্ট ভিসায় পাঠাই। তারপরে দেখলাম যে না, ইট হ্যাজ এ প্রসপেক্ট। এটা কত সালের দিকে স্যার? এটা 99, এই তখন থেকে শুরু হয়। এই তখনই শুরু করলাম যে না ঠিক আছে, এটা ফর্মাল ওয়েতে এটা করা যায়, ব্যবসা হিসেবে এটা নেওয়া যায়। এবং সেই শুরু করলাম। প্রথম দিকে তো স্বাভাবিকভাবে যে কোনো ব্যবসারই তো শুরুটা তো খুব মসৃণ হয় না, এবং শুরুতে বিভিন্ন ধরনের কঠিন স্ট্রাগলিংয়ের মধ্যে দিয়ে কিন্তু আগাইতে হয়। এক পর্যায়ে এসে মোটামুটি ব্যবসাটা দেখলাম যে না, আলহামদুলিল্লাহ খুব ভালো একটা রেসপন্স পাচ্ছি। স্পেশালি ব্রেকথ্রুটা হয়েছিল যখন ইংল্যান্ডে প্রথম টিয়ার 4 চালু করে 2008-এ। ওই সময়টাতেই কিন্তু ব্যবসার একটা বড় ধরনের বুম হয়েছিল। এবং আপনারা তখন জানেন যে তখন সিলেট থেকে প্রচুর স্টুডেন্ট ইংল্যান্ডে গিয়েছিল ওই সুযোগে। তারপরের থেকে আমার আর পিছিয়ে তাকানো লাগে নেই। আমরা তখন থেকে আলহামদুলিল্লাহ এই শুধু ইউকে না, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, সব বিশ্বের অনেক দেশেই আমরা স্টুডেন্ট রিক্রুটমেন্ট করতেছি, এবং আলহামদুলিল্লাহ সাকসেসফুলি তাদেরকে অ্যাডমিশন এবং ভিসা প্রসেস সহ সবকিছু করে আসতেছি। আচ্ছা স্যার, বর্তমানে কোন কোন দেশে বাংলাদেশের স্টুডেন্টরা উচ্চশিক্ষার জন্য যাচ্ছে? বাংলাদেশ থেকে স্পেশালি আমাদের সিলেট থেকে আমরা ট্রেডিশনালি যেটা দেখেছি, সিলেট থেকে সবচেয়ে বেশি স্টুডেন্ট ইউকেতে যায়। কারণ আমরা বলি যে ইউকে আমাদের সেকেন্ড হোম। আমাদের যে আত্মীয় স্বজন আছে, যার কারণে স্টুডেন্টরা কমফোর্ট ফিল করে ইউকে যাওয়ার জন্য, স্পেশালি সিলেট থেকে। এবং বাংলাদেশ থেকে যত স্টুডেন্ট ইউকেতে যায়, তার মধ্যে সবচেয়ে বেশি এককভাবে সিলেট থেকেই যায়। এর বাইরে যদি আমরা দেখি, তাহলে কানাডা আমাদের একটা গুড অপশন একসময় ছিল, যদি এখন একটু ভিসা ডিফিকাল্টিজ আছে। অস্ট্রেলিয়া ইজ এ গুড অপশন ফর স্টুডেন্ট, ওইখানে আর্ন এবং লার্নের জন্য ভালো অপরচুনিটিস আছে। এগুলো হচ্ছে বড় বড় কান্ট্রি, এবং ইউএসএ আছে। ইউএসএতে তো হিউজ ক্যাপাসিটি আছে তাদের স্টুডেন্ট নেওয়ার। এর বাইরে যদি আমরা দেখি যে আমাদের ডেনমার্ক একটা ভালো ডেস্টিনেশন, সুইডেন একটা ভালো ডেস্টিনেশন, ফিনল্যান্ড একটা ভালো ডেস্টিনেশন, ইভেন কোরিয়াতেও স্টুডেন্ট যাচ্ছে। তো এই সব দেশগুলোতে মূলত যেগুলা মেইন স্ট্রিম কান্ট্রি যেগুলো আছে, এগুলাতেই মূলত স্টুডেন্ট যাচ্ছে। একসময় কিন্তু বেশ ভালো স্টুডেন্ট মালয়েশিয়াতে যেত। মালয়েশিয়া, কারণ যেহেতু ওই যে টিউশন ফিগুলো অনেক কম, অ্যাফোর্ডেবল, মধ্যেখানে মালয়েশিয়াটা একটু কমে গিয়েছিল। কিন্তু এখন আবার ওই যে কারেন্সি ইনফ্লেশনের কারণে, যেমন ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, এগুলাতে যেহেতু টিউশন ফির কনভার্সনের কারণে অনেক হাই হয়ে যাচ্ছে, ইদানিং আবার মালয়েশিয়ার প্রতি স্টুডেন্টরা যুক্তেছে। কারণ ওদের এখানে একটা অ্যাডভান্টেজ আছে, যেটা হলো যে খুব কম খরচে সে অনার্স করতে পারতেছে,
আবার অনেক ইউকে অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি আছে, সেখানে সে 1 বছর বা 2 বছর এখানে করার পরে কিন্তু সে ওখানে থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ারটা সে ইউকে অস্ট্রেলিয়া বা ইউএসএ তে করতে পারতেছে। তো মোটামুটি মেইন স্ট্রিম কান্ট্রিগুলোতে স্টুডেন্ট বাংলাদেশ থেকে যাচ্ছে। আচ্ছা স্যার, ইউকেতে যাওয়ার জন্য কোন কোন শর্তগুলো পূরণ করতে হয়? ইউকেতে যাওয়ার জন্য দুইটা জিনিস, যে কোনো দেশেই, নট অনলি ইউকে, আমরা যে কোনো দেশের যদি স্টুডেন্ট ভিসার জন্য যদি আমরা চিন্তা করি, তাহলে স্টুডেন্টদের দুইটা বেসিক ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। একটা হচ্ছে তার একাডেমিক রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হয়, আর একটা হচ্ছে তার ফিনান্সিয়াল পার্ট, যেটা স্পন্সর বলি বা আমরা যেটাই বলি না কেন। তো একাডেমিক যে পার্টটা হচ্ছে সেটা হচ্ছে যদি একটা স্টুডেন্ট অ্যাটলিস্ট এইচএসসি অথবা যদি ক্যামব্রিজ এডুকেশন অর্থাৎ ইউকে এডুকেশন যদি থাকে, তাহলে তার ও লেভেল দিলেও হবে, অথবা এইচএসসি থাকতে হবে। এইচএসসির সাথে তার ইংলিশ রিকোয়ারমেন্ট যেগুলো আছে, যেমন ধরেন যে আইএলটিএস থাকতে পারে, তার পিটি থাকতে পারে, তার TOEFL থাকতে পারে, ওয়াইটিসি থাকতে পারে, সেগুলো একটা ইংলিশ রিকোয়ারমেন্টস তার ফুলফিল করতে হবে। এই দুইটা হলেই তার কিন্তু একাডেমিক রিকোয়ারমেন্টসটা ফুলফিল হয়ে যাচ্ছে। এর সাথে যেটা হচ্ছে ইউকেবিএ যে জিনিসটা চায়, যে একটা স্টুডেন্টের তার সে অ্যাটলিস্ট 9 মাসের তার লিভিং কস্ট যেটা আছে সেই পরিমাণ টাকা, প্লাস হচ্ছে যে টিউশন ফি যেটা আছে এটা যেটা পেমেন্ট হয়ে যাবে, এর বাইরে যদি তার মানে ব্যালেন্স টিউশন ফি থাকে, ওই দুইটার সমপরিমাণ টাকা তার অ্যাকাউন্টে, নিজের অ্যাকাউন্টে অথবা তার প্যারেন্টসের অ্যাকাউন্টে যদি থাকে 28 দিন, তাহলে সে কিন্তু ফিনান্সিয়াল পার্টটাও ফুলফিল করতে পারে। তো এই দুইটা জিনিস থাকলেই কিন্তু সে কোয়ালিফাই করতেছে। আর যারা মাস্টার্স প্রোগ্রামের জন্য যাচ্ছে তাদেরকে ব্যাচেলার কমপ্লিট করতে হয়, ব্যাচেলার কমপ্লিট করার পরে সে মাস্টার্সের জন্য কোয়ালিফাই করে। এখানে বিভিন্ন ইউনিভার্সিটির তার রিকোয়ারমেন্টস আছে, অনেক ইউনিভার্সিটি আছে যেমন 3 সিজিপির নিচে নিবে না, আবার কিছু কিছু ইউনিভার্সিটি আছে 2.8 পর্যন্ত তারা অ্যাকসেপ্ট করে। এর নিচে যারা আছে তাদেরও অপশন আছে, তারা প্রি মাস্টার্স দিয়ে, যেমন একটা স্টুডেন্ট 2.2 2.3 হয়তো তার সিজিপি একটু লো, সেই ক্ষেত্রে সে প্রি মাস্টার দিয়ে কিন্তু মাস্টার্সের জন্য কোয়ালিফাই করতে পারে। সো যাওয়ার সুযোগ আছে বিভিন্নভাবে। বর্তমানে একটা ধারণা প্রচলিত আছে যে ইউকেতে ভিসা হচ্ছে না, আসলে কি কথাটা সত্যি? না, মোটেও সত্যি না। কারণ হচ্ছে কি, ইউকেতে যারা বলতেছে ভিসা হচ্ছে না, তারা হয়তো অ্যাকচুয়াল স্ট্যাটিস্টিক্সটা জানে না। আমি গত 3-4 দিন আগেও একটা ঢাকাতে একটা প্রোগ্রাম ছিল একটা ইউকে ইউনিভার্সিটির, তো সেই প্রোগ্রামে আমরা যে স্ট্যাটিস্টিক্সটা আমরা দেখেছি, উনি ইউকিউবি থেকে স্ট্যাটিস্টিক্সটা উনি নিয়ে এসেছেন, সেখানে 94 মানে স্টুডেন্টের ভিসা কিন্তু সাকসেস রেট 94% প্লাস। হ্যাঁ, যদিও অন্যান্য দেশের তুলনায় সেটা আমাদের একটু কম, কারণ এখন ম্যাক্সিমাম দেশেরই তাদের 95, 97, 8, 9% ভিসা সাকসেস রেট। তো ইউকেতে কিন্তু আসলে ভিসা সাকসেস রেট কোনোভাবেই কম না। আর একটা দেশের জন্য আমরা 80% হলেও আমরা মনে করি যে ইটস অলমোস্ট 100%, বিকজ 100% তো আসলে সম্ভব না। সেই ক্ষেত্রে 94% ভিসা দিচ্ছে, এটা তো অলমোস্ট 100%-এর মতো। তো সেই ধারণাটা ঠিক না যে আসলে ইউকে ভিসা দিচ্ছে না। অ্যাকচুয়ালি ইউকে কিন্তু ক্রাইটেরিয়াতে খুব একটা চেঞ্জ আসে নাই। তাদের আগে যে রিকোয়ারমেন্টস গুলো ছিল গত 3-4 বছর যাবত এইটাই আছে। প্রবলেমটা যেটা হয়েছে আমাদের দেশের থেকে, আমাদের এন্ড থেকে, আমরা যেমন 3 বছর আগে আমাদের কারেন্সি কনভার্সন রেট যেটা আমরা পাউন্ড স্টুডেন্টের জন্য 125-30 ম্যাক্সিমাম, এই কনভার্সন রেটে কিন্তু স্টুডেন্ট টিউশন ফি পেমেন্ট করতে পারতো। কিন্তু সেই কনভার্সন রেটটা এখন হয়ে গেছে 170-75 টাকা, যার কারণে যে গেছে 30-35% এমনিতেই কিন্তু কস্ট বেড়ে গেছে। এখন ধরেন যে আগে যে ইউনিভার্সিটি টিউশন ফি 12,000 পাউন্ড ছিল, এখনো সেই 12,000 পাউন্ডে আছে, কিন্তু এই 12,000 পাউন্ডে তখন ধরেন যে 15-16 লাখ টাকা হয়েছে, এখন দেখা গেছে এটা 20-22 লাখ টাকা চলে গেছে। যার কারণে যেটা হয়েছে যে আমাদের এখান থেকে স্টুডেন্টরা এই অ্যাফোর্ড করার ক্যাপাসিটিটা কমে যাওয়ার কারণে স্টুডেন্টের ফ্লোটা একটু কম, বা অনেকে আসলেই স্বাভাবিক যে একসাথে এতগুলা টাকা এখন অ্যাফোর্ড করা অনেক ফ্যামিলির পক্ষে সম্ভব না। তারপরে আমাদের যে লাস্টে এই যে 1-1.5 বছর যাবত আমাদের দেশের যে ক্রাইসিসের কারণে কিন্তু মানুষজনের ব্যবসা বাণিজ্য সেই রকম অত ভালো না, সেসব কারণে হয়তো অনেক গার্ডিয়ান চিন্তা করতেছে যে ঠিক আছে আমি হয়তো আর একটু চিন্তা করে দিই, বা আরেকটু আমি একটু অ্যাফোর্ড করার মতো পজিশনে যাই, তারপরে হয়তো আমি আমার ছেলে বা মেয়েকে আমি পাঠাবো। বাট ডেস্টিনেশন হিসাবে আমি ইউকে ইজ গুড, এবং এখানে কোনো ধরনের ব্যারিয়ার কিন্তু নতুন করে আসেনি। তাহলে এখানে একটা রেশিওটা ভালো আছে, কিন্তু মার্কেটে একটা ভুল ধারণা প্রচলিত আছে বর্তমানে, যেটা হ্যাঁ ডেফিনেটলি মার্কেটে এই ভুল ধারণাটা আছে। আমি মনে করি আমি আপনার প্রোগ্রামের মাধ্যমে স্টুডেন্ট এবং গার্ডিয়ানদেরকে আশ্বস্ত করতে চাই যে ইউকের ভিসা রেশিও কিন্তু মোটেও কমে নাই। ইউকে ভিসা রেশিও 94+%, মানে ইটস এ হিউজ। সো আপনারা যারা ইউকের জন্য স্টুডেন্ট এবং
গার্ডিয়ানরা আপনারা চিন্তা করতেছেন, আপনারা নির্দ্বিধায় ইউকের জন্য প্রসেস করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের ভিসা সাকসেস হবে। স্টুডেন্টদের অনেক ভিসা রিজেক্ট হচ্ছে, এর কারণ কি এবং এর সলিউশনটা কি? রিজেকশনের বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের কারণ থাকে। যেমন আমরা যদি ইউকের কথা চিন্তা করি, ইউকেতে রিজেকশনের খুব একটা চান্স, আমি যেটা আগে বললাম যে 94%-এর উপরে ভিসা সাকসেস রেট, তো রিজেকশনের হার তো ভেরি মিনিমাম। এবং সেখানে আমরা দেখছি যে টুকটাক ভিসা রিজেক্ট হয়, তার মধ্যে ইউকিবে ইদানিং কিছু ইন্টারভিউ নিচ্ছে, আগেও নিত বাট এখনো আবার নিচ্ছে। তো সেই ইন্টারভিউতে অনেক সময় তারা বলে যে এই ইন্টারভিউ যে নেয় ইন্টারভিউয়ার, সে বলে যে আই এম নট স্যাটিসফাইড, বা আমার মনে হচ্ছে তুমি জেনুইন স্টুডেন্ট না, বা তোমার আরো রিসার্চ করার প্রয়োজন ছিল। তো ইন্টারভিউতে স্যাটিসফাইড না হওয়ার কারণে এই একটা মেজর রিজনে রিজেক্ট হয়, আর বাকি আসলে অন্য কোনো রিজনে খুব একটা রিজেক্ট হয় না। কিন্তু আমরা যদি অস্ট্রেলিয়া বা কানাডা এইসব কান্ট্রিতে দেখি, তো এইখানে কিন্তু যেহেতু ওরা ইন্টারভিউ নেয় না, কিন্তু এখানে রিজেকশনের একটা বড় পার্ট থাকে হচ্ছে ফিনান্সিয়াল গ্রাউন্ডে। কারণ তখন তারা হয়তো রিজেকশনের জন্য লেখে যে তোমার ফিনান্সিয়াল ক্যাপাসিটি বা তোমার গার্ডিয়ানের সেই ফিনান্সিয়াল কন্ডিশন ইজ নট আপ টু দ্য মার্ক, বা তুমি, আমার মনে হচ্ছে না যে তুমি কানাডা বা অস্ট্রেলিয়াতে এসে তুমি এই তোমার কোর্সটা কন্টিনিউ করতে পারবা। তো ফিনান্সিয়াল গ্রাউন্ডে এইসব দেশগুলোতে রিফিউজ হয়, কিন্তু ইউকেতে শুধু ওই ক্রেডিটবিলি ইন্টারভিউর কারণে অনেক সময় রিফিউজ হয়, বাট এটা খুব বেশি না। তো স্টুডেন্টের এই ক্ষেত্রে যেটা ইন্টারভিউ যখন ফেস করে, তো এটা সমাধান কি কিভাবে সে নিজেকে মডিফাই করলে সাকসেস রেটটা হইতে পারে, আপনার মতামত কি স্যার? না, সেটা তো অবশ্যই, যে একটা স্টুডেন্ট যখন আমাদের কাছে আসে, আসলে তো স্টুডেন্ট তো তার তো সবকিছু জানা থাকলে তো আমাদের কাছে আসতো না। যখন একটা স্টুডেন্ট ধরেন যে আমাদের অর্কিডে আসে, আমরা তো তার অ্যাপ্লিকেশন করার সাথে সাথে কিন্তু আমাদের কমপ্লায়েন্স টিম আছে, আমরা স্টুডেন্টদের তাদেরকে যে ইন্টারভিউর জন্য প্রিপেয়ার করি, তার এসওপি, তার ইন্টারভিউ সব কিছুর জন্য, স্পেশালি ইন্টারভিউর জন্য আমরা এখানে তাদেরকে প্র্যাকটিস করাই। এবং ওই যতক্ষণ পর্যন্ত আমরা মনে করি যে স্টুডেন্ট ইজ ফিট ফর দ্য ইন্টারভিউ, ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে কিন্তু প্র্যাকটিসের মধ্যে রাখি। এবং এই প্র্যাকটিসের কারণেই কিন্তু স্টুডেন্টরা সেই ইন্টারভিউর জন্য ফুললি প্রিপেয়ার্ড হয়, এবং ইনশাআল্লাহ যেটা হয়, যেটা আলহামদুলিল্লাহ যে আমাদের সাকসেস ভালো থাকে। ইন্টারভিউটা আসলে এখানে মেইন ফ্যাক্ট। ইন্টারভিউ এখানে মেন ফ্যাক্ট। এবং এই অন্যান্য দেশগুলোর জন্য আমরা যেমন যে ফিনান্সিয়াল ডকুমেন্টসগুলোর ব্যাপারে খুব কেয়ারফুল থাকি এবং চেষ্টা করি যে নির্ভুল ডকুমেন্টেশন। এবং স্পেশালি অ্যাকচুয়ালি তো যে কোনো দেশের ইমিগ্রেশন তো স্টুডেন্টদেরকে তো সে দেখে না, সে তো দেখে তার ডকুমেন্টস। তো অ্যাজ পার তার ইমিগ্রেশন ক্রাইটেরিয়া, তার গভর্নমেন্টের যে রুল আছে, সেই রুল অনুসারে যদি ডকুমেন্টসগুলো প্রোভাইড করা হয়, তাহলে তো জেনারেলি রিজেকশনের সুযোগ থাকে না বা করার কথা না। তো সেই জন্য আমরা এই কানাডা, অস্ট্রেলিয়া বা এই যে সুইডেন, ফিনল্যান্ড, এইসব দেশগুলোর জন্য যে ফিনান্সিয়াল ক্রাইটেরিয়া বা ইমিগ্রেশনের যে ক্রাইটেরিয়াগুলো আছে, এগুলো আমরা ফুললি কমপ্লাই করার চেষ্টা করি, যাতে কোনোভাবেই তার রিজেকশনটা না হয়। কোন কোন স্কিল নিয়ে স্টুডেন্টরা বিদেশে গেলে সুবিধা পেতে পারে? স্কিলের কথা যদি আমি বলি, তাহলে ফার্স্ট যেটা বেসিক যেটা হচ্ছে, সেটা হচ্ছে তার কম্পিউটার স্কিল কিন্তু মাস্ট। কারণ আজকাল যে আমরা যদি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা যে কোনো দেশের কথা যদি চিন্তা করি, ওইসব দেশে কিন্তু এখন আর ওই ম্যানুয়ালি খুব পড়ালেখার স্কোপ কমে যাচ্ছে। এখন সব মানে কিছুটা হচ্ছে ভার্চুয়ালি, কিছু হচ্ছে যে ইলেকট্রনিক ডিভাইস, এবং এইসব কারণে যেটা হচ্ছে যে স্টুডেন্ট তার কম্পিউটার যদি স্কিল না থাকে, সেখানে কিন্তু ক্লাস করা, তার জন্য অ্যাসাইনমেন্ট রেডি করা, তার জন্য এক্সামগুলোতে করা ইজ ভেরি ডিফিকাল্ট। তো সেই জন্য, এবং ইদানিং যে জিনিসটা হচ্ছে, যেমন কিছু কিছু ইউনিভার্সিটি তাদের এনরোলমেন্টের ক্ষেত্রে কন্ডিশন দিয়ে দিচ্ছে যে একটা স্টুডেন্ট সে এনরোল করার ক্ষেত্রে যে কতগুলো জিনিস লাগবে, তার মধ্যে ওয়ান অফ ইম্পর্টেন্ট থিং ইজ যে তার ল্যাপটপ থাকতে হবে, নিজস্ব একটা ল্যাপটপ থাকতে হবে। তার মানে ইউনিভার্সিটি এগুলো ফেস করতেছে, বুঝতেছে যে একটা স্টুডেন্টের যদি তার নিজস্ব ল্যাপটপ না থাকে, তার যদি কম্পিউটার নোহাও না থাকে, তাহলে কিন্তু সে এই যে এসে ক্লাসগুলা প্রপারলি করতে পারবে না, বা লেকচারগুলা সে, এবং এই যে রিসার্চগুলা, তার অ্যাসাইনমেন্টগুলা, এগুলা সে প্রপারলি করতে পারবে না। তখন দেখা যাবে যে স্টুডেন্টরা অনেক সময় সে তার পরীক্ষাগুলা পাস করতে পারতেছে না, অথবা ড্রপ আউট হয়ে যাচ্ছে। তো সেই জন্য কম্পিউটার স্কিল হচ্ছে মাস্ট। সেকেন্ড যেটা হচ্ছে, আমি বলবো যে স্টুডেন্টদেরকে আরেকটা স্কিল খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে তার ড্রাইভিং স্কিল। হ্যাঁ, প্রত্যেকটা স্টুডেন্ট থেকে আমি বলবো যে স্টুডেন্টগুলা আপনারা দেখছেন, আপনারা কিন্তু একটা স্টুডেন্ট যাওয়ার জন্য তো প্ল্যান করলে 3, 4, 5 মাসটা এমনি চলে যায়। তো এই যখনই আপনি মনস্থির করবেন যে না ঠিক আছে, আমি ইংল্যান্ডে বা যে কোনো একটা দেশে আমি উচ্চশিক্ষার জন্য যাব, এই ফাঁকে কিন্তু মাস্ট হচ্ছে যে ড্রাইভিংটা শেখা। কারণ ড্রাইভিং ছাড়া ওইসব দেশে কিন্তু খুব ডিফিকাল্ট। বাংলাদেশের মতো এরকম না যে আপনি
সিএনজি আছে, রিক্সা আছে, আপনি যেখান থেকে ইচ্ছা যেতে পারবেন। ওখানে আইদার পাবলিক ট্রান্সপোর্ট অথবা নিজের ট্রান্সপোর্ট থাকতে হবে, এবং ট্রান্সপোর্ট থাকতে হলে মূল হচ্ছে ড্রাইভিং। এই ড্রাইভিং জানা আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে, এইসব দেশগুলোতে যেটা হয়, যেমন ওই যে স্টুডেন্ট তো পার্ট টাইম জব করে, বিভিন্ন ধরনের অড জব করতে হয়, কিন্তু তার যদি ড্রাইভিং জানা থাকে তাহলে সে কিন্তু উবার বা ওই যে ডেলিভারি এইসব কিন্তু সে করতে পারে, এবং এগুলাতে কিন্তু ভালো ইনকামও করতে পারে। এমনি পার্ট টাইম করার জব করার চেয়ে কিন্তু এখানে তার ইনকাম এবং ফ্রিডম থাকে, সে যে কোনো সময় এই কাজটা করতে পারে। তো এই জন্য ড্রাইভিং স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর থার্ড যেটা আমি বলবো সেটা হচ্ছে কুকিং, কারণ রান্না বান্না জানাটা কিন্তু খুবই দরকার। কারণ একটা স্টুডেন্ট আমাদের বাংলাদেশে যেটা হচ্ছে যে আমাদের সন্তানদেরকে আমরা কি করি, ঘরের মধ্যে মা আছেন, সবকিছু রেডি আছে, খাবার খাচ্ছে, কোনো অসুবিধা নেই, কিন্তু বাইরে যখন একটা স্টুডেন্ট যায় তখন তো তার এখানে তো কোনো ফ্যামিলি থাকে না। তো সে আইদার সে নিজে কুক করতে হবে, রান্না বান্না করে নিজেকে খেতে হবে, অথবা তাকে ফাস্ট ফুড অথবা হোটেলে খাওয়া, যেটা এক্সপেন্সিভ এবং আমি মনে করি যে এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো না। তো যদি একটা স্টুডেন্ট যদি রান্না জানে তাহলে কিন্তু সে নিজের মতো গেলে কিন্তু সে কাস্টমাইজ করে তার কিন্তু রান্না বান্না করে একদিন রান্নলে হয়তো 3-4 দিন সে খাইতে পারবে। তাই যে তার নিজের রুচি মতো রাঁধতে পারলো, খাইতে পারলো, এট দ্য সেম টাইম এটা খুব কস্ট ইফেক্টিভ হলো, তাকে খুব বেশি খরচ করতে হলো না। তো এই জন্য এই 3টে স্কিল আমার মতে যে প্রথমত জানা দরকার, সবারই জানা দরকার। এর বাইরে যেটা হচ্ছে, একটা স্টুডেন্ট যদি তার আদার কোনো মানে স্কিল জানে, যেমন আজকাল কম্পিউটারের যুগে যদি কেউ যদি এই যে গ্রাফিক্সের কাজ জানা থাকে, ফটোশপের কাজ জানা থাকে, বা সফটওয়্যারের কোনো কাজ জানা থাকে, এরকম। আবার কারোর যদি সে অন্য ধরনের ইলেকট্রনিক্সের কোনো কাজ জানা থাকে, তো যে কোনো স্কিল জানা থাকলে কিন্তু বাইরের দেশে এগুলাতে কাজে লাগে। স্কিল কোনোটাই কিন্তু বিফলে যায় না। অনেকে কোর্স সম্পূর্ণ করে না, এটা কি সঠিক সিদ্ধান্ত? কোর্স কমপ্লিট না করা এটা মোটেও সঠিক সিদ্ধান্ত না। কারণ একটা স্টুডেন্ট সে হায়ার এডুকেশনের জন্য যাচ্ছে, তার ফ্যামিলির একটা ড্রিম যে সে বিদেশে পড়ালেখা করবে এবং তাদের যে স্বপ্ন বাস্তবায়ন করবে, তার নিজের স্বপ্ন বাস্তবায়ন করবে। সে যদি পড়ালেখা কমপ্লিট না করে তাহলে কিন্তু তার জীবনের যে লক্ষ্য উদ্দেশ্য কোনো কিছু কিন্তু সে হাসিল করতে পারবে না। এখন একটা স্টুডেন্ট সে অনার্স প্রোগ্রামের জন্য গেল, সে যদি গ্রাজুয়েশন কমপ্লিট নাই করে তাহলে তো সে ইন্টারমিডিয়েট পাস। পৃথিবীর কোথাও কিন্তু তার এই যোগ্যতা দিয়ে খুব ভালো কাজ করার কোনো সুযোগ নেই, পৃথিবীর যে কোনো জায়গাতে। তো সেই ক্ষেত্রে তাকে মাস্ট যে কোনো মূল্যেই, আমি যেমন সবসময় স্টুডেন্টদেরকে বলি যে যেই দেশে যাও না কেন, তুমি যে কোনো মূল্যে ফার্স্ট হচ্ছে তোমার গ্রাজুয়েশন বা মাস্টার, তুমি যেই টার্গেট নিয়ে যাচ্ছ এটা ফুলফিল করবা। এর মাঝপথে যদি তুমি ড্রপ আউট হও তাহলে কিন্তু তোমার সবকিছু, তোমার জীবনের সবকিছু উলটপালট হয়ে যাবে, তোমার লক্ষ্য উদ্দেশ্য কোনো কিছু তুমি হাসিল করতে পারবে না। তো সেই জন্য এই যে ড্রপ আউট মানে ভেরি ব্যাড, এটা স্টুডেন্টের জন্য যেমন খারাপ, সেটা হচ্ছে আমাদের জন্য খারাপ। যেমন আমাদের জন্য কিভাবে খারাপ, আমরা যেমন 2022-23-এ সিলেট থেকে সবচেয়ে বেশি স্টুডেন্ট ইউকেতে গেছে, কিন্তু আবার ড্রপ আউটের সংখ্যাও কিন্তু সিলেটিদের সবচেয়ে বেশি। যার কারণে পরবর্তীতে দেখলাম আমরা যে বিভিন্ন ইউকে ইউনিভার্সিটি সিলেট রিজিয়নটাকেই তারা ব্যান করে দিল, যে না ঠিক আছে আমরা বাংলাদেশ থেকে স্টুডেন্ট দিব কিন্তু নট ফ্রম সিলেট রিজিয়ন। তো এটা আমাদের জন্য তো এটা দুর্ভাগ্য, এবং এটা আমাদের জন্য লজ্জারও যে আমরা রিজিয়ন হিসেবে আলাদা ট্রিট ওরা আমাদেরকে করলো। তো এই যে, এবং আলটিমেটলি যেটা হলো ওই স্টুডেন্টগুলো কিন্তু তাদের ভবিষ্যৎটারে নষ্ট করলো, তাদের যে ফিউচার, যে আশা, যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন নিয়ে গেল, এই স্বপ্নটা কিন্তু এখানেই কিন্তু থেমে গেল। এবং এই যে এখানে অনেকগুলো কারণ আছে যে এই শিক্ষার্থীরা ড্রপ আউটের পিছনে, আমাদের বিশেষ করে ইংল্যান্ডেই সবচেয়ে বেশি মানে ড্রপ আউটটা হয়। তো এটার পিছনে আমাদের ওইখানে যেসব আত্মীয় স্বজন আছে এদের একটা অংশ কিন্তু ওনারা তাদেরকে সঠিকভাবে মোটিভেট করেন না। অনেকে হয়তো দেখা যায় যে একটু প্রভোকেট করেন যে ঠিক আছে তুমি এত টাকা টিউশন ফিতে আবার দিবা, তার চেয়ে কাজ করে একটা SLM ম্যারিতে ঠিক করো, অথবা তুমি ফ্রান্সে চলে যাও, ওইখানে যে তুমি আন্ডারএজ ক্লেম করো, অথবা তুমি এখানে পলিটিক্যাল SLM ক্লেম করো। তো এইসব কারণেও ওরা ওই যে আমাদের শিক্ষার্থীরা অনেকে হয়তো তখন এরা তো বয়সে কম, অনেক সময় তারা সেই অত ভালো মন্দ বুঝতে পারে না বা বিবেচনা করতে পারে না, তারা মনে করে যে এটাই হয়তো শর্টকাট রাস্তা, এবং এই সিদ্ধান্তটা তারা নেয় এবং এটা একটা ভুল সিদ্ধান্ত হয়। এবং পরবর্তীতে কিন্তু যখন তারা বুঝে যে আমি একটা ভুল সিদ্ধান্ত অলরেডি নিয়ে ফেলেছি, কিন্তু তখন আর তার কিন্তু ব্যাক করার কোনো সুযোগ থাকে না, কারণ ইটস ওয়ান ওয়ে জার্নি। মানে আপনি যাওয়া যাবে কিন্তু এই রাস্তাতে আবার ব্যাক করাটা কঠিন হয়ে যায়, কারণ ইউনিভার্সিটি যদি তার অ্যাডমিশন ক্যান্সেল করে দেয় তাহলে তো সে আর ইউনিভার্সিটিতে আসতে পারবে না, বা সে যদি অন্য কোনো দেশে চলে যায় ইলিগেলি, তাহলে তো সে ব্যাক ওই দেশে ইংল্যান্ডে বা যে কোনো দেশেই সে আবার লিগেলি ঢুকতে পারবে না। তো সেই জন্য এইটা ড্রপ আউটটা খুবই
কি বলবো, তার জন্য যেমন এটা খুবই মানে খারাপ জিনিস হবে, এবং তার ফ্যামিলির জন্য এটা একটা হতাশার জিনিস হবে। এবং আমি মনে করি যে আমাদের জন্য এটা একটা হতাশার কারণ। স্টুডেন্টরা যদি সাকসেসফুলি কমপ্লিট করে তাহলে আমাদের সাথে ইউনিভার্সিটিগুলোর সম্পর্ক ভালো থাকে, দেশ সম্পর্কে তাদের একটা পজিটিভ ধারণা থাকে। না হলে তারা দেশ সম্পর্কে একটা নেগেটিভ ধারণা পায়, এবং আমাদের সাথেও দেখা যায় যে ইউনিভার্সিটিগুলো আর অনেক সময় সম্পর্ক খারাপ হয়ে যায়। বিদেশে গিয়ে স্টুডেন্টরা কোন কোন সমস্যার সম্মুখীন হয় এবং এটা কিভাবে তারা মোকাবেলা করবে? বিদেশে যাওয়ার পরে অ্যাকচুয়ালি বিদেশ তো আর কারোর মানে খুব পরিচিত জায়গা না। হ্যাঁ, আর একটা স্টুডেন্ট যখন এমনও হয়তো আছে যে সে ঢাকার বাইরে, সে অন্য কোনো ডিস্ট্রিক্টেই যায় না, সে এখান থেকে সোজা চলে গেলে হয়তো লন্ডন, ম্যানচেস্টার, অথবা সিডনি, অথবা মেলবোর্ন, অথবা টরন্টো। তো এই একটা অপরিচিত জায়গা, অপরিচিত দেশ, অপরিচিত পরিবেশ, সেইটাই তো একটা মানে ডিফিকাল্টিস। এটার সাথে তার অ্যাডজাস্ট করতে এমনি তো একটু কঠিন হবে। তারপরে তার ফ্যামিলি যেহেতু সাথে নাই, সুতরাং তার থাকা খাওয়ার একটা ব্যাপার আছে। স্টুডেন্টদের মেইন যে প্রবলেমগুলো হয় প্রথমত হচ্ছে তার অ্যাকোমোডেশন নিয়ে। কারণ আমাদের দেশের মতো এরকম না যে বিদেশে যে কোনো দেশে গেলে যে আমরা ইচ্ছা মতো একটা বাসাতে আমার আত্মীয় স্বজন 20 জন আসছে একসাথে উঠে যাওয়ার কোনো সমস্যা নাই। ওইসব দেশে কিন্তু এগুলা সম্ভব না। এইসব দেশগুলোতে যেটা হচ্ছে যে প্রত্যেকটা দেশের কিছু গাইডলাইন আছে তার অ্যাকোমোডেশনের ব্যাপারে, যে একটা প্রপার্টিতে 2 বেডরুমের বাসা হলে কতজন থাকতে পারবে, 3 বেডরুমের বাসা হলে কতজন থাকতে পারবে। তা এর বাইরে থাকতে গেলে কিন্তু গভর্নমেন্ট কিন্তু মানে তার নেইবার যদি কেউ কমপ্লেন করে, গভর্নমেন্ট কিন্তু এখানে অ্যাকশনে যায় যে না, ওভার পপুলেটেড হওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে যেটা হয়, স্টুডেন্টদের অ্যাকোমোডেশন একটা মানে বড় ইস্যু। তো এটা যারা যেমন যেখানে আমাদের স্টুডেন্টরা বেশি আছে, যেমন ইংল্যান্ডে, অস্ট্রেলিয়াতে, কানাডাতে, এগুলাতে একটু সমস্যা কম হয়। এই কারণে, কারণ যেহেতু আমাদের স্টুডেন্টরা অনেক আছে, এই রেফারেন্সগুলোতে অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টরা যাওয়ার আগে থেকেই সে অ্যাকোমোডেশনের ব্যবস্থাটা করতে পারে। কিন্তু যেসব দেশগুলোতে, ডেস্টিনেশনগুলোতে বাংলাদেশি স্টুডেন্ট কমিউনিটি কম আছে, সেখানে একটু অ্যাকোমোডেশনের একটু প্রবলেম হয়, কারণ সে প্রপার অ্যাকোমোডেশন যদি না নিতে পারে তাহলে তার জন্য একটু ডিফিকাল্ট। এর বাইরে যে জিনিসটা হচ্ছে যে আমাদের স্টুডেন্টরা, ওই যে বললাম যে স্কিল না থাকলে পার্ট টাইম জব পাওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। যদি স্কিল থাকে তাহলে তার জন্য এটা ভালো হয়। তারপরে তো ল্যাঙ্গুয়েজ একটা ব্যাপার আছে। ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলো যদি হয় সেক্ষেত্রে অতটা সমস্যা হয় না, কিন্তু নন ইংলিশ স্পিকিং কান্ট্রি যেগুলো আছে, আমরা যদি জার্মানির কথা চিন্তা করি, সুইডেন, ডেনমার্কের কথাও যদি চিন্তা করি, যদিও এখানে ইংলিশ চলে, কিন্তু তারপরেও যেহেতু ওয়াইডলি স্পোকেন না, সেই ক্ষেত্রে দেখা যায় যে তাদের একটু ল্যাঙ্গুয়েজের একটা বেরিয়া হয়। এরপরে যেটা হচ্ছে যে ওয়েদারের একটা বিগ ফ্যাক্টর। কারণ আমরা যেমন কানাডা বা এই ধরনের ফিনল্যান্ড, নরওয়ে, এই ধরনের দেশগুলোতে দেখা যায় যে ঠান্ডার সময় এক্সট্রিম উইন্টার থাকে। আমাদের দেশে আমরা টেম্পারেচার 7-8 তো নামেই না, 7-8 নামলে আমরা মনে করি যে একদম শেষ হয়ে যাচ্ছে ঠান্ডায়। কিন্তু ওইসব দেশে দেখা যায় যে -10, 20, 30, 39 পর্যন্ত মাইনাসে যায়। তো সেই সব এক্সট্রিম ওয়েদারগুলো অনেক সময় আমাদের স্টুডেন্টদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। বাট এটা যেটা হয় কি, 1 বছর 2 বছর থাকার পরে আবার তারা কিন্তু ইউজ টু হয়ে যায়, তখন সে অ্যাডজাস্ট করতে পারে। কিন্তু ইনিশিয়ালি এগুলা একটু প্রবলেম হয়ে যায়। তো যেটা হচ্ছে যে এই অ্যাকোমোডেশন, এই ফুড, এই ওয়েদার, এই ল্যাঙ্গুয়েজ, এগুলা কিছু ব্যারিয়ার তো থাকেই। বাট যেটা হচ্ছে যে স্টুডেন্টরা যারাই যায়, এগুলোর জন্য কেউ কিন্তু ফেরত আসে না। প্রথম দিকে তার একটু কষ্ট হয়, কিন্তু আস্তে আস্তে সে কিন্তু টোটাল সাথে সে অ্যাডজাস্ট হয়ে যায়, এবং সে মানিয়ে নিয়েই কিন্তু আস্তে আস্তে আগায়, এবং একসময় দেখা যায় যে ওইটাই তার জন্য একটা পারফেক্ট প্লেস হয়ে যায়। বিদেশে শিক্ষা সম্পূর্ণ করে স্টুডেন্টরা কোন কোন সুবিধা পেতে পারে? বিদেশে লেখাপড়া শেষ করার পরে যেটা হচ্ছে যে ফার্স্ট যেটা হচ্ছে, সে তো একটা কি বলবো, গ্লোবাল একটা ডিগ্রি পাচ্ছে, যেটা হচ্ছে তার ওয়ার্ল্ড ওয়াইড সেটার একটা রিকগনিশন থাকে। ওয়ার্ল্ড ওয়াইড রিকগনিশন থাকার কারণে যেটা হচ্ছে যে পৃথিবীর যেখানেই থাকুক না কেন, যেখানেই যাক না কেন, তার কিন্তু এই ডিগ্রিটা ওয়াইডলি অ্যাকসেপ্টেবল হয়, এবং সে তার জীবিকার জন্য সেটা কাজে লাগাইতে পারে জবটা পাওয়ার জন্য। এটা গেল একটা। সেকেন্ড যেটা হলো, যেই দেশে যাক না কেন, প্রত্যেকটা দেশে কিন্তু আমরা পৃথিবীর সব দেশেই কিন্তু তারা কিন্তু ওই যে ব্রেন একটা আমরা কথা বলি না, যে মেধা কিন্তু তারা চায়। প্রত্যেক দেশে কিন্তু স্কিল মানুষজনের কিন্তু দরকার আছে। এমন কোনো দেশ নাই পৃথিবী বলতে পারবে যে আমার স্কিল মানুষের দরকার নেই। এটা ইংল্যান্ড হোক, আমেরিকা হোক, কানাডা হোক, অস্ট্রেলিয়া হোক, সব দেশে যাদের স্কিল থাকে, একটা ভালো সাবজেক্টে, ডিমান্ডেবল একটা সাবজেক্টে যদি সে পড়ালেখা করে, তার যদি ওই ধরনের স্কিল সে শো করতে পারে, তাহলে পৃথিবীর যেই দেশে যাক না কেন,
সেই দেশ কিন্তু তাকে বলবে যে ঠিক আছে, তোমাকে আমার দরকার। এবং তাদের প্রত্যেকটা দেশে কিন্তু ইমিগ্রেশনের সেই সিস্টেমগুলো আছে এবং তাদের সেই অ্যাপ্রোচগুলো আছে যে তাদেরকে কিভাবে আমাদের দেশে রাখা যায়। এখন এখানে স্কিল মাইগ্রেশন আছে, তারপরে আদার মাইগ্রেশন বিভিন্ন রুট আছে, সেগুলোর মাধ্যমে তারা যেমন স্টুডেন্টদেরকে জব, ফার্স্টে জব অফার দেয়, পোস্ট স্টাডি ওয়ার্কের অফার দেয়, এগুলোর মাধ্যমে তারপরে তাদেরকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করে। এক সময় দেখা যায় যে তাদেরকে যখন দেখা যায় না এই স্কিলটা আমাদের জন্য দরকার, তখন কিন্তু তারা ঠিকই তাদেরকে পার্মানেন্ট রেসিডেন্সির মাধ্যমে পরবর্তীতে সিটিজেনশিপও দেয়। আমরা যদি অস্ট্রেলিয়ার কথা চিন্তা করি, আমরা কানাডার কথা চিন্তা করি, আমরা নিউজিল্যান্ডের কথা চিন্তা করি, এইসব দেশ কিন্তু তারা স্কিল মাইগ্রেশনে বিদেশ থেকেই কিন্তু বিভিন্ন ধরনের স্কিল লোকজন থেকে তাদের দেশে নেয়। তো সেখানে যেসব স্টুডেন্টরা পড়ালেখা করে, সেই স্কিলটা যাদের আছে তাদেরকে তো অটোমেটিক্যালি তারা পোস্ট স্টাডি ওয়ার্ক এবং পরবর্তী ওয়ার্ক পারমিট বা টিআর পিআর এর মাধ্যমে কিন্তু তারা ওখানে পার্মানেন্টলি থাকার ব্যবস্থা করে দেয়, সিটিজেনশিপের ব্যবস্থা করে দেয়। ইভেন ইংল্যান্ডেও আছে, ইংল্যান্ডেও যেমন একটা স্টুডেন্ট তার গ্রাজুয়েশনের পরে পোস্ট স্টাডি ওয়ার্ক পাচ্ছে, তারপরে সে মাস্টার্স করতে পারতেছে, তারপরে টিআর 2-তে সে কিন্তু জব ভিসা ডাইভার্ট করার পরে আলটিমেটলি 10 বছর পরে সে কিন্তু কোয়ালিফাই করতেছে যে সে পিআর এর জন্য বা সিটিজেনশিপের জন্য। তো এইগুলা তো আছেই। তারপরে যেটা হচ্ছে আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক ছেলেপেলে কিন্তু ঢাকাতে স্পেশালি চিটাগাঙ্গে এরা কিন্তু পড়ালেখা করে কিন্তু দেশে ব্যাক করে, কারণ তার যে স্কিল, ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন এবং যে এইসব ফার্স্ট ওয়ার্ল্ডের যে স্কিল, যেটা জব মার্কেটে তার যে রিয়েল এক্সপিরিয়েন্স, এগুলা নিয়ে যখন বাংলাদেশও আসে, ইভেন বাংলাদেশেও কিন্তু তার একটা বিশাল ডিমান্ড থাকে। কারণ একটা লোকাল গ্রাজুয়েট যদি আমি মনে করি যে সে আমাদের একটা লোকাল ইউনিভার্সিটি থেকে একটা গ্রাজুয়েশন করার পরে সে 15-20-25 হাজার টাকার হয়তো একটা স্যালারি পাইলো, কিন্তু ওই ছেলেটাই যদি এখন ইউকে বা অস্ট্রেলিয়া বা কানাডার একটা ওখান থেকে অনার্স বা মাস্টার্স করে আসে, দেখা যাবে যে আমাদের অনেক কর্পোরেট হাউস আছে, মাল্টিনেশনাল কোম্পানি আছে, তাকে 1.5 লাখ 2 লাখ টাকা বেতনে কিন্তু নিয়ে নেবে। তো এই সুবিধাগুলো আছে যে একটা ছেলে বা একটা মেয়ে যখনই বিদেশে, সে যেই দেশে যাক না কেন, তার যদি পড়ালেখাটা কমপ্লিট করতে পারে, গ্রাজুয়েশন ওর মাস্টার্স, এবং উইথ রিলেভেন্ট ফিল্ডে যদি তার কিছু স্কিল নিয়ে আসতে পারে, সে গ্লোবাল ভিলেজ। তো আজকাল তো কোনো বাউন্ডারি নেই। বাংলাদেশে বসেও কিন্তু একটা আমরা মাঝে মাঝে দেখি যে আমাদের স্টুডেন্টরা এই গুগলে জব নিচ্ছে, ফেসবুকে জব নিচ্ছে, হ্যাঁ, মাইক্রোসফটের জব নিচ্ছে। তো কারণ কি? কারণটা হচ্ছে স্কিল। তো স্কিলটা যদি থাকে, তা আমাদের দেশের এডুকেশনের সাথে যে স্কিল, সেটা তো ফার্স্ট ওয়ার্ল্ডের এডুকেশন এবং স্কিল তো সমান হবে না। তো সঙ্গত কারণে এই অ্যাডভান্টেজগুলো তারা নিতে পারে। তো সেই প্রপার এডুকেশন যদি হয় এবং সাথে স্কিল থাকে, তাহলে ওইটাই হচ্ছে তার মানে পাসপোর্ট টু সাকসেস। সে জীবনে আর তাকে পিছনে তাকাতে হবে না, সে শুধু সাকসেসের দিকে, তার শুধু সাফল্যই তার জন্য অপেক্ষা করে। ব্যবসা নিয়ে তো অনেক আলোচনা হলো, এখন ব্যবসার বাইরে একটা প্রশ্ন করি, আপনি ব্যবসা ছাড়া আর কিসের সঙ্গে সংযুক্ত আছেন? ধন্যবাদ। ব্যবসা তো ঠিক আছে, ব্যবসা ছাড়া তো জীবন অচল, জীবিকার জন্য ব্যবসা করতে হচ্ছে। কিন্তু ব্যবসার বাইরেও আমার অনেক প্যাশনের জায়গা আছে। যেমন আমি 2009 থেকে রোটারির সাথে সম্পৃক্ত। একটু বলতেন। রোটারি ক্লাব অফ সিলেট প্রাইডের আমি ফাউন্ডার প্রেসিডেন্ট, এবং রোটারি ডিস্ট্রিক্ট 3-2 যেটা আগে ছিল সেটার ডেপুটি গভর্নর ছিলাম। আমাদের রোটারি ইন্টারন্যাশনাল এর সাথে এবং রোটারি ক্লাব অফ সিলেট প্রাইডের আমরা যৌথভাবে সিলেটের সীমার বাজারে আমাদের কিন্তু একটা আই হসপিটাল আছে, একটা বিশাল একটা আই হসপিটাল। আমরা এই আই হসপিটালে মূলত রোগীদেরকে আমরা বিনামূল্যে চোখের ক্যাটারেক্ট অপারেশন, যেটা আমরা সানি বলি, সানি অপারেশন ফ্রি করতেছি। আমরা গত 2-2.5 বছর যাবৎ প্রায় 800 মতো আমরা সানি রোগী, 800 রোগীকে আমরা ফ্রি চোখের সানি অপারেশন করে অলরেডি আমাদের করা হয়ে গেছে এবং এটা চলমান আছে। আমরা প্রত্যেক মাসে 15-20-30 জনের মতো রোগীদেরকে আমরা আরো বেশি, মাঝে মাঝে কোনো সময় আমরা ক্যাম্প করি, সেক্ষেত্রে আমরা স্ক্রিনিং করে এটা দেখা যায় যে 40-50 জন কোনো মাসে আমরা হয়তো রোগী আমরা ক্যাটারেক্ট অপারেশন ফ্রি করি। কারণ এই প্রান্তিক জনগোষ্ঠী, গরিব মানুষ যারা হয়তো পয়সার অভাবে তার সানি অপারেশন করতে পারতেছে না, সেটা আমরা একদম সম্পূর্ণ বিনামূল্যে আমরা করতেছি এবং আমাদের ইচ্ছা আছে যে এটা ইনশাল্লাহ কন্টিনিউ করবো এবং এটা থাকবে। এবং এখানে আমাদের যারা সমাজের যারা আমরা বলবো সচ্ছল মানুষজন আছে, আমরা তাদেরকে আহ্বান জানাই যে আপনারা এখানে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। কারণ এটা আমরা যেটা করতেছি এটা সম্পূর্ণ ফুললি ফ্রি চ্যারিটি এবং
ফিসাবিলিল্লাহ, এটাতে কোনো আমরা যেহেতু কোনো এখানে কোনো প্রফিটের কোনো সুযোগ নেই, আমরা মানুষের সেবার জন্য এই কাজটা করতেছি। এর বাইরে যেমন রোটারির বাইরে যেমন আপনি জানেন যে আমরা ওই যে বিজনেস কমিউনিটি মেট্রোপলিটন চেম্বারের আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছি, চেম্বারের সাথে আছি। আমাদের যে অ্যাসোসিয়েশন আছে মানে কনসালটেন্সি, ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালটেন্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, সেটার সাথে আমি জড়িত আছি এবং আমি সিলেটের জোনাল প্রেসিডেন্ট হিসাবে আছি। এর বাইরে আমাদের চিটাগাং ইউনিভার্সিটি অ্যালামনাই আছে, সেইটার সাথে জড়িত আছি। তার বাইরেও বিভিন্ন যেমন কিছু মসজিদ মাদ্রাসা এগুলো আছে, যতটুকু পারা যায় আর কি মানুষের জন্য। ওই যে কামিনী রায়ের একটা কবিতা আছে, আপনারা লয়ে বিব্রত রইতে আসে নাই কেউ অবনী পরে, সকলের তরে আমরা সকলে প্রত্যেকে আমরা পরের তরে। আমি মনে করি যে একসময় আমরা থাকবো না, কিন্তু এই ছোট 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 যদি কিছু কাজ করে যায়, মানুষের জন্য ভালো কাজ করা যায়, তাহলে এইটাই হয়তো একসময় সদগায় জারিয়া হবে, এটাই হয়তো আমার পরকালের নাজাতের একটা উসিলা হইতে পারে। তা আমি মনে করি যে কোনো ভালো জিনিসই, এটা যত ছোটই হোক না কেন, সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু একটা ভালো কাজ, এবং এই ছোট ছোট ভালো কাজ কিন্তু অনেক বড় ভালো কাজের জন্ম দেয়। তো সেই জন্য আমি খুব আনন্দ পাই এইসব এই যে সোশ্যাল ওয়ার্কগুলাতে নিজেকে সম্পৃক্ত করা। এটা মনে করি আমার জন্য এটা সৌভাগ্যের বিষয় যে আল্লাহ আমার এই সুযোগ দেন যে আমি এইগুলোর সাথে জড়িত থাকতে পারি। একটা মজার প্রশ্ন করি, স্টুডেন্ট হিসাবে যদি আপনি বাইরে যেতেন তাহলে কোন দেশে আপনি যেতেন? এটা প্রশ্নটা খুব মজার হলেও খুব জটিল। হ্যাঁ, আমি যদি শুধু পড়ালেখার জন্য হইতো তাহলে হয়তো আমি ইউকে চুজ করতাম। এই কারণ এখানে 3 ইয়ার্সের আমার অনার্স হয়ে যেত, 4 ইয়ার্সে মাস্টার্স হয়ে যেত, এবং এখানে একটা কমিউনিটি আছে ইউকে সোসাইটি, যেহেতু আমি নিজেও ভিজিট করার সুযোগ হয়েছে, চমৎকার আনি স্টুডেন্টদের জন্য। কিন্তু আবার যদি আর্ন এন্ড লার্ন, যেটা যে আমি নিজে মোটামুটি ইনকাম করে আমি পড়াশোনা করার জন্য যদি হয়তো এবং পরবর্তীতে সেটেলমেন্টের পিআর এর জন্য চিন্তা করতাম, তাইলে আমি অস্ট্রেলিয়াকেই বেছে নিতাম। কারণ অস্ট্রেলিয়াতে স্টুডেন্টদের এই সুযোগ সুবিধা আছে, সে আর্ন এবং লার্ন করতে পারে এবং ভালো ইনকাম করার সুযোগ আছে। অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু পড়ালেখার পরবর্তীতে সে কিন্তু সেই দেশে স্থায়ীভাবে বসবাসের একটা সুযোগ আছে। আর আমি যদি মনে করি যে না ঠিক আছে, কোনো কিছুই আমি করার দরকার নাই, রাজার হালে পড়বো, তাহলে বাংলাদেশই বেস্ট। কারণ এখানে বাপের হোটেলে থাকা, কোনো কিছুর কোনো টেনশন নাই, শুধু পড়ালেখাটাই করা। পড়ালেখা শেষে তো টেনশন আছে। পড়ালেখা শেষ করে টেনশন, এইটা আপেক্ষিক ব্যাপার। যেটা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু ভবিষ্যৎ নাই, এটা কিন্তু আমি বিশ্বাস করি না। আমি অলওয়েজ থিঙ্ক পজিটিভের মানুষ। যেমন যদি আমি চিন্তা করি, আমরা যখন 89-এ যখন অনার্স মাস্টার্স করি, তখন আমাদের কিন্তু কিছু বন্ধু বান্ধব কিন্তু অনেকেই বিদেশ গেছেন, ইংল্যান্ড, বিশেষ করে ইংল্যান্ডে বা অনেক কিছু কানাডাতে, আমেরিকাতে গেছে। হ্যাঁ, তখনও আমরা যেমন আমাদের দেশের আসলে ইকোনমিটা ওইরকম ছিল না, তখনও কিন্তু যেরকম আমরা শুনতাম যে এই দেশে কিছু হবে না, এই দেশের ইয়ে নাই। কিন্তু আজকে যদি এই 30 বছর পরে 35 বছর পরে দেখি, বাংলাদেশ তো আগেইছে, বাংলাদেশ তো পিছায় নেই। আমাদের দেশে এখন আমরা ট্রাফিক জ্যাম বিকজ অফ মানে গাড়ি, যে আমরা যেখানে আগে দেখা যেত যে কয়টা গাড়ি রাস্তা ছিল, কিন্তু এখন গাড়ির জন্য গাড়ি আটকে রয়েছে। আমরা এখন তো আমাদের কি বলবো, যে আমাদের ইকোনমি যদি আমরা সব প্যারামিটারই, আমাদের রিজার্ভ বাড়তেছে, আমাদের পার ক্যাপিটা ইনকাম বাড়তেছে, আমাদের মানুষের লাইফ মানে স্টাইল মানে কত অ্যাডভান্স হচ্ছে। আমাদের মানুষজন এখন এই যে কি জানি কয় হলিডে করা, মানে 3 দিনে বন্ধ হইলে কোনো এয়ারলাইন্সের টিকিট পাওয়া যায় না। হ্যাঁ, মানুষজন বিদেশে যাওয়ার সেই ক্যাপাসিটি তার হয়েছে। এবং মজার জিনিস হচ্ছে যেটা স্টুডেন্টদের কথাই যদি আমরা চিন্তা করি, আজকে 20 বছর আগে দেখা যেত যে হয়তো সারা বছরে হয়তো 500 স্টুডেন্টও যায় না, 1000 যায় না 30 বছর আগে। কিন্তু এখন তো আমাদের এই যে গত বছরে তো প্রায় 60,000-এর কাছাকাছি মানে স্টুডেন্ট তো বিদেশ গেছে। তো বিদেশ গেছে মানে স্টুডেন্ট তো যাওয়া মানে তো তার ক্যাপাসিটি, ফ্যামিলির যদি সেই ফিনান্সিয়াল ক্যাপাসিটি না থাকতো তাহলে তো সে যাওয়ার চিন্তা করতে পারতো না। তাহলে তো দেশ আগাচ্ছে। এবং বাংলাদেশে আমার বন্ধু বান্ধব আছে যারা 10 লাখ 12 লাখ টাকা বাংলাদেশে বসে কিন্তু স্যালারি পাচ্ছে। তো বাংলাদেশে বসে 10 লাখ টাকা স্যালারি পাওয়া ইজ নট এ ম্যাটার অফ জোকস। বিদেশের মানে যে কোনো দেশে 10 লাখ টাকা ইকুইভ্যালেন্ট স্যালারি পাওয়া কিন্তু অনেক কঠিন ব্যাপার। তো বাংলাদেশে কিন্তু আছে। তো যেটা হচ্ছে যে ওই যে আগে যে টাইম বললাম যে অনেক ছেলেপেলে কিন্তু বিদেশে পড়ালেখা করে বাংলাদেশে আসতেছে, কারণ এখানে তার ইনকাম কিন্তু সে যদি স্কিলটা থাকে, তার যদি সেই রাইট জায়গাটা সে যদি বাইর করতে পারে এবং সে যদি লেগে থাকতে পারে, এইসব থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে কিন্তু প্রসপেক্ট অনেক হাই। এখানে কিন্তু
মানে একদম রাতারাতি অনেক কিছু মানে করা যায়, যেটা ফার্স্ট ওয়ার্ল্ডে করা ডিফিকাল্ট। তো এখানে কারণ এখানে সুযোগগুলো আছে, কিন্তু এগুলো এভেল করার ক্যাপাসিটিটা থাকতে হবে। তো সেই জন্য আমি মনে করি যে যার সেই স্কিল আছে, যার সেই কি বলবো ডেডিকেশন আছে, হ্যাঁ, যে লেগে থাকে, হ্যাঁ, তার জন্য মানে কান্ট্রি ডাজ নট ম্যাটার, সে কোথায় সেটা বড় জিনিস না, কারণ সে যেখানেই যাবে সে সেখানেই সুযোগ তৈরি করতে পারবে। অ্যাডভার্টাইজিং মাস্টারের সাথে আপনার কাজের অভিজ্ঞতাটা কেমন? ধন্যবাদ। অ্যাডভার্টাইজিং মাস্টার্সের সাথে তো আমাদের বেশ কিছু কাজ আমরা করতেছি, এবং গত কয়েক মাস যাবতীয় তো আমরা কন্টিনিউয়াসলি ফিডব্যাকগুলো পাচ্ছি, এবং আই হোপ যে আপ টু আওয়ার এক্সপেকটেশন, যে আমরা যেটুকু আশা করতেছিলাম মোটামুটি আপনার সেই ধরনের সাপোর্টই আমরা পাচ্ছি। এবং এটা তো আসলে কন্টিনিউয়াস প্রসেস। আপনারা আরও আপনাদের উৎকর্ষতার মাধ্যমে আমাদেরকে আরও বেশি সাপোর্ট দিবেন, এবং এ পর্যন্ত যতটুকু আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ উই আর স্যাটিসফাইড। এবং আমি মনে করি যে আমাদের মতো আপনাদের অন্যান্য নিশ্চয়ই কাস্টমাররা আপনাদেরকে সেই ধন্যবাদটুকু দিচ্ছেন যে আপনারা স্যাটিসফাইড, এবং আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে যে আছি এবং ইনশাল্লাহ থাকবো। আজকের আমাদের এই বিজনেস আড্ডায় এসে আপনার কেমন লাগলো? এটাই মনে করি যে আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা। তো সৌভাগ্যের কারণে এটা হচ্ছে নিউ থিং, বাট চমৎকার লাগছে। স্পেশালি এটা আমরা যেমন আড্ডা দিচ্ছি, কিন্তু আড্ডার মাধ্যমে কিন্তু অনেকে কিন্তু অনেক ইনফরমেশন পাবে, অনেকে কিন্তু এটা কাজে লাগবে। স্পেশালি আমি মনে করি যে যারা স্টুডেন্ট, ইভেন গার্ডিয়ান, ওনাদের অনেক জিনিস এখান থেকে ওনারা আড্ডার মাধ্যমে জানতে পারবেন। এবং যে কোনো জিনিসই ইনফরমেটিভ হলে আড্ডার মাধ্যমে অনেক কিছু ইয়ে করা যায়। আমরা যদি আমার মনে হয় আপনিও হয়তো দেখছেন যে শফিক রহমান লাল গোলাপ একটা প্রোগ্রাম করতেন উনি, হ্যাঁ, তো এটা কিন্তু খুবই ইনফরমেটিভ একটা প্রোগ্রাম ছিল, চমৎকার সব ইনফরমেশন গুলো ছিল, কিন্তু এটা একটা ম্যাগাজিন অনুষ্ঠান খুবই জনপ্রিয় ছিল। যখন আমরা মিস করতাম না যে লাল গোলাপ হলে আমাদের বাচ্চারাও দেখতাম যে না ঠিক আছে আজকে লাল গোলাপটা দেখবো। এই যে আড্ডার মাধ্যমে, এই যে আনন্দের মাধ্যমে, হ্যাঁ, ইনফরমেশন দেয়া, নলেজ শেয়ার করা, এটা কিন্তু একটা চমৎকার জিনিস। এবং ফার্স্ট ওয়ার্ল্ডে কিন্তু এটাই হয়, ওরা কিন্তু চমৎকার ভাবে এই আড্ডার মাধ্যমে, আনন্দ বা বিনোদনের মাধ্যমে তাদের যে মেসেজ, তাদের যে ইনফরমেশন, এগুলা পাবলিকে শেয়ার করে। এবং এই বিনোদনের মাধ্যমে হইলে হয় কি, মানুষ এটা খুব সহজে এটা অ্যাকসেপ্ট করে। তো আমি আশা করব আপনারা এটা আপনাদের এই উদ্যোগটা আপনারা অব্যাহত রাখবেন। বিজনেস আড্ডার মাধ্যমে আপনারা আরো ভালো ভালো লোকজনদেরকে নিয়ে আসবেন, এবং আমি মনে করি যে প্রফেশনাল লোকজনদেরকে নিয়ে আসবেন। তাদের এই আড্ডার মাধ্যমে তা ওনার যে স্কিল আছে সেটার উনি যে ইনফরমেশনগুলো দিবেন অনেকেরই কাজে লাগবে। তো আপনাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকুক, আমি সেটাই যাব। থ্যাংক ইউ স্যার আমাদের এখানে আসার জন্য। আমাকেও আপনারা এই আমন্ত্রণ জানানোর জন্য, সম্মানিত করার জন্য এবং সুযোগ দেওয়ার জন্য আমার পক্ষ থেকেও আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে অন্য এক বিজনেস আড্ডায়।